শুনতে পাচ্ছো? তোমরা আগের ক্লাসে আমরা দুটো ক্লাস মানে অ্যাপ্রোচ টু হিউম্যান জিওগ্রাফি দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। একটা হলো কি কি হয়েছিল মনে আছে? অ্যাপ্রোচ টু হিউম্যান জিওগ্রাফির মধ্যে তাহলে আজকে তাহলে রিসোর্স অ্যাপ্রোচটা আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? রিসোর্স অ্যাপ্রোচ সম্পর্কে আগে জেনে নিই। সবার উপরে রিসোর্স অ্যাপ্রোচ হেডিং লেখো। রিসোর্স অ্যাপ্রোচ, ঠিক আছে? অ্যাপ্রোচ টু যখন হিউম্যান জিওগ্রাফি আসবে এর চারটে প্রশ্ন হয়। অ্যাপ্রোচ টু হিউম্যান জিওগ্রাফির মধ্যে দুটো প্রশ্ন অলরেডি অ্যান্সার লিখে দিয়েছি। আজকে আমরা রিসোর্স অ্যাপ্রোচ সম্পর্কে জানব। রিসোর্স অ্যাপ্রোচ বাংলায় সম্পদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? বাংলায় বলা হয় সম্পদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। এখন এই রিসোর্স অ্যাপ্রোচ যখনই পরীক্ষা 5 নম্বর অথবা 10 নম্বরে আসে, যদি আসলে তো সর্বপ্রথম ভূমিকা লিখব অথবা ইন্ট্রোডাকশন। ভূমিকার মধ্যে রিসোর্স অ্যাপ্রোচটা কি একটু শর্টকাটে লিখব। তোমরা খাতা পেন করে লিখে নাও, সাথে সাথে লিখে নেবে, ঠিক আছে? রিসোর্স অ্যাপ্রোচ হলো, আমরা সম্পদ পড়েছি তো, ওই সম্পদের সংজ্ঞাটাই প্রথমে একটু আলোচনা করে তারপরে তার বিভিন্ন ধরনের কারা কারা এই রিসোর্স অ্যাপ্রোচ সম্পর্কে নামকরণ করেছে তাদের নামগুলো জানবো। তোমার মতো আমরা লিখবো একটু ভূমিকার মধ্যে বর্তমানে মাননীয় ভূগোলের একটু ভূমিকার মধ্যে একটু ভালো করে লিখবো। আলোচনার দৃষ্টিভঙ্গি বিশেষ উল্লেখযোগ্য, ঠিক আছে? একটু ভালো করে লিখবো, অথবা নিজেও বানিয়ে লিখতে পারো একবার পরে। এখন আমরা সম্পদ বলতে কি বুঝি সেটা একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা জিমারম্যানের মতো সংজ্ঞাটা দিব, ঠিক আছে? আমরা জিমারম্যান কত সালে সম্পদের সংজ্ঞা দিয়েছিল আমরা নিচু ক্লাসে পড়েছিলাম, জিমারম্যানের সম্পদের সংজ্ঞা সেটা দিব, ঠিক আছে? 1951 সালে স্ক্রিন দেখা যাচ্ছে? খাতা লিখে নেবে, ঠিক আছে? বস্তুর কার্যকারিতাকেই সম্পদ বলা হয়। সম্পদ বলেছে। তিনি বলেছেন সম্পদ কোনো জিনিস দাঁড়াও একটু wait করো just।
জিনিস বা বস্তু নয়, বরং কোনো জিনিস বা বস্তু যে কার্য করতে পারে তাই হলো সম্পদ। একটু এখন প্যারা করে লিখবো আমরা, এইটুকু যখন পরীক্ষা টাইম থাকবে না এইটুকু লিখে লিখে ডাইরেক্ট মেন কনসেপ্টে চলে যেতে পারি। একটু এখন প্যারা করে লিখবো। সুতরাং সম্পদ নির্দিষ্ট লক্ষ্য পূরণের উপায় মাত্র। এই লক্ষ্য হলো ব্যক্তিগত বা সামাজিক চাহিদা মেটানো। ঠিক আছে, তাহলে সম্পদের সংজ্ঞা তোমরা আগেই 11 অথবা 12 তোমরা পড়েছো। ঠিক আছে, এই জিমারম্যানের সংজ্ঞাটা ছিল, সেম সংজ্ঞা ছিল, সম্পদের ক্লাসিফিকেশন ছিল 11-12। তাহলে সম্পদের সংজ্ঞাটা আশা করি দেখতে পারবে। অর্থাৎ কোনো বস্তু যখন কাজ মানে কাজ করা এবং মানুষের অভাব পোষণ করে, ঠিক আছে, সেটাই হলো সম্পদ। এখন আমরা সম্পদের মানে বেসিক এটা ভূমিকার মধ্যে লিখলাম, মানে সম্পদটা কি। এখন আমরা মূল ধারণা মানে বেসিক কনসেপ্ট বা মূল ধারণা পয়েন্ট করব। আলাদা পেন দিয়ে পয়েন্ট করব। লেখা হয়েছে বেসিক কনসেপ্ট। আমরা মূল হ্যাঁ মূল ধারণার মধ্যে আমরা আমরা লিখব মাননীয় ভূগোল, যেহেতু সিলেবাস ছিল মেন হিউম্যান জিওগ্রাফি। ঠিক আছে, মাননীয় ভূগোল সর্বদা মানব সমাজের বিভিন্ন সামাজিক দিকগুলোকে বাস্তবে তুলে ধরে বেঁচে থাকার বেঁচে থাকার প্রয়োজনে মানুষ তা পারিপার্শ্বিক পরিবেশকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সম্পদ
সম্পদ সৃষ্টি করেছে। এবং সৃষ্টি করেছে, আর কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে মানুষ কিভাবে সম্পদ তৈরি করছে? মানুষ মানে নিজস্ব মানে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে নিজের মেধা, শক্তি প্রভৃতি কাজে লাগিয়ে কিন্তু তারা বিভিন্ন সম্পদ মানে সম্পদ তৈরি করছে। ঠিক আছে, যেমন আমরা যদি সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা ধরি, যেমন আমরা গাছ থেকে মানে যেমন বিভিন্ন ধরনের গাছ থেকে বিভিন্ন ধরনের দ্রব্য পেয়ে থাকি, সেই দ্রব্য দিয়ে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে, সেটাও কিন্তু এক ধরনের সম্পদ। তৈরি যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে সেটা তো মানুষের বুদ্ধি দিয়ে এবং মেধা শক্তি দিয়ে, সেটা হলো সম্পদ। প্রকৃতির থেকে সমস্ত উপাদানকে মানুষ মানে নিজের সংস্কৃতির দ্বারা, সংস্কৃতির মধ্যে সমস্ত কিছু পড়ছে, সেগুলোর দ্বারা মানুষ সম্পদ তৈরি করছে। তাহলে এখন আমরা একটু প্যারা করে লিখতে পারি এখানে, সম্পদ সৃষ্টিতে মানে কারা কারা অংশীদার। ঠিক আছে, প্রকৃতি, মানুষ ও মানুষ ও তার সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল ধারণা এটাই। ঠিক আছে, এখন আমরা পরে মেন পয়েন্টে চলে যাব। হলো এই যেটুকু লিখলাম এটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, আমি পরের পেজে চলে যাচ্ছি। আমি অনলাইনে শুধু থিওরি ক্লাসই হবে, কারণ অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস হবে না। ঠিক আছে, প্র্যাকটিক্যালে বোঝার বিষয় রয়েছে, থিওরি ক্লাসটা অনলাইনে আজকে নিচ্ছি। এটা কারণ কেন নিচ্ছি, কারণ আমার কয়েকদিন গ্যাপ ছিল পড়ানো, সেজন্যই অনলাইনে ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, তারা একটু সেভ করে নিই, কারণ কখন চলে যায় বললাম আজকে। আমরা পরে মেন পয়েন্টে চলে যাচ্ছি। এখন আমরা এই যে সম্পদ রিসোর্স অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের কারা কারা প্রবক্তা ছিলেন, মানে অনেক ভূগোলবিদ এর প্রবক্তা ছিলেন, তাদের নামগুলো এখন জানবো। মানে কারা কারা এই রিসোর্স অ্যাপ্রোচটার নাম দিয়েছিলেন এবং রিসোর্স অ্যাপ্রোচের বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছিলেন এবং রিসোর্স অ্যাপ্রোচের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেছেন, কারা কারা তাদের নামগুলো আমরা এখন জানবো। তাহলে আমরা মেন একটা হেডিং দিব, পয়েন্ট করব, সেটা হলো আলাদা পেন দিয়ে প্রধান প্রবক্তা। ঠিক আছে, আমরা প্রধান প্রবক্তার সময় মেন পয়েন্ট করলাম। এখন এর মধ্যে আমরা অনেকে নাম
বিশেষ অ্যাপ্রোচ অর্থাৎ সম্পদ সম্পর্কে দৃষ্টিভঙ্গির নাম দিয়েছিলেন। তাদের মধ্যে আমরা জিমারম্যান সর্বপ্রথম মানে মেন আমরা সম্পদের মধ্যে সংজ্ঞা দিয়েছেন। জিমারম্যানের নামটাই আমরা সর্বপ্রথম লিখব। তাহলে আমরা লিখতে পারি, একটু সাজিয়ে লিখব, ঠিক আছে। পানি ও ভূগোলে সম্পদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি বিকাশ ঘটেছে বিভিন্ন সম্পর্ক ভূগোল ও অর্থনীতি বিদদের হাত ধরে। এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন জিমারম্যান, ঠিক আছে। আর নামগুলো জানার প্রয়োজন নেই, একটা নামই যথেষ্ট। এখন আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি। সম্পদের কার্যকারিতার তথ্য ও সম্পদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি। সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, এটা মেন পয়েন্ট হবে। সম্পদের কার্যকারিতা তথ্য ও সম্পদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। হ্যাঁ আছে, ইংলিশ হেডিংটা হলো, লিখে দিচ্ছি, ঠিক আছে, ফাংশনাল থিওরি অফ রিসোর্স অ্যান্ড রিসোর্স অ্যাপ্রোচ। এটা হলো ইংলিশ হেডিং। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, সম্পদ সম্পর্কিত ব্যাখ্যা করব। সম্পদের কার্যকারিতা তথ্য ও সম্পদ সম্পর্কে দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে সম্পর্কিত
দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে সম্পদের পরিবর্তনশীল গতিশীল প্রকৃতি বজায় থাকে সেগুলি নিম্নরূপ বা সেগুলি নিম্নে আলোচনা করা হলো। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি সম্পদ কার্যকরী তত্ত্ব সামগ্রিক দেশসঙ্গের ভিত্তি করে সম্পদের পরিবর্তনশীল গতিশীলতা প্রকৃতি বজায় থাকে সেগুলি নিম্নরূপ অথবা সেগুলি নিম্নে আলোচনা করা হলো। এখন প্রত্যেকটা একটু পয়েন্ট পয়েন্ট করে একটু আলোচনা করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম পয়েন্ট করব এক নম্বর হলো চাহিদা। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি খাদ্য, বস্ত্র, বাসস্থান। ঠিক আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি হলো প্রাথমিক মৌলিক মৌলিক চাহিদা। ঠিক আছে, এই তিনটি চাহিদা পূরণ হলে স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস ইত্যাদি সাংস্কৃতিক চাহিদা গুলি বৃদ্ধি পায়। ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝবে যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এগুলো প্রাথমিক, এগুলো মানুষের যখন এগুলো মানুষের মানে পূরণ হয়ে যায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তখন মানুষের কিন্তু এক একটা মানে অন্য ধরনের চাহিদা যখন জন্মায়। ঠিক আছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান যদি থাকে মানুষের, তখন কিন্তু একটা ভালো জিনিস কেনার শখ শখ পূরণ হয়। ঠিক আছে, যেমন কোনো মোবাইল, ভালো মোবাইল থেকে শুরু করে ওই রকম বিভিন্ন ধরনের একটা এক্সাম্পল দিলাম, যেমন যেমন মোবাইল থেকে শুরু করে, যেমন কেউ মোটর সাইকেল, কেউ গাড়ি, এরকম মানে চাহিদা পূরণ হয়। ঠিক আছে, আর প্রাথমিক চাহিদা যখন পূরণ হয়ে গেলে তখন আলাদা অন্য কোনো চাহিদা মানুষের তৈরি হয়। সেটাই হলো, এটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ সাংস্কৃতিক চাহিদা, এই সাংস্কৃতিক চাহিদা কিভাবে আসবে, মানে বুদ্ধি মেধা দিয়ে আসবে। ঠিক আছে, যেমন আমরা মানে বুদ্ধি মেধা দিয়ে অনেক কিছু তৈরি করি, যেমন গবেষণা করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয়, সেটা কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ছে। তারপর আমি পরেরটা চলে যাচ্ছি, পরের পয়েন্ট। বেশি ব্যাখ্যা করার দরকার নেই, কারণ পরীক্ষায় টাইম পাবে না।
পরের পয়েন্টে চলে যাচ্ছি, সাংস্কৃতিক উন্নয়ন। সাংস্কৃতিক উন্নয়নের মধ্যে আমরা লিখবো শিক্ষা বিস্তার, জ্ঞান বিজ্ঞান, অগ্রগতির সাথে মানুষের সাংস্কৃতিক বিকাশ ঘটে। আমরা উদাহরণ লিখতে পারি, ঠিক আছে, এটাকে সেভ করে নিই কারণ তখন চলে যায় বলা আজকে। দেখা হয়েছে এই পর্যন্ত, পরেরটা চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা উদাহরণ লিখবো এখন, পয়েন্ট করবো একটু উদাহরণ। আর উদাহরণ হিসাবে যেমন একটা এক্সাম্পল দিতে পারি, ভারতের উদাহরণ দেবো একটা, যে বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে। নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে নদী বাঁধ দেওয়ার ফলে সাথে সাথে জলবিদ্যুৎ উৎপাদন, কৃষিতে জলসেচের ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, ইত্যাদির মাধ্যমে আমাদের নদীর জলকে সর্বোত্তম উপায় ব্যবহার করা হয়, ঠিক আছে। আমরা জলকে অনেকভাবে ব্যবহার করি, ঠিক আছে। এগুলো সব মানুষের নিজস্ব মেধা দিয়ে, নিজস্ব সাংস্কৃতিক বুদ্ধি দিয়ে, ঠিক আছে। এরপর নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর ছিল, 3 নম্বর পয়েন্ট হলো সরকারি উদ্যোগ, ঠিক আছে। সরকারি উদ্যোগ আমরা এটা লিখতে পারি,
কোনটা? উদাহরণত বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে নদী বাঁধ দেওয়ার সাথে সাথে জলবিদ্যুৎ উৎপাদন সরকারি উদ্যোগ, মানে সরকারের কোনো উদ্যোগ নেওয়া হয় কোনো কাজে, ঠিক আছে। সরকারের কর্মদক্ষতা, প্রশাসনিক ক্ষমতা, সম্পদের কার্যকারিতা বৃদ্ধিতে অনেকাংশে সাহায্য করে। হয়েছে লেখা, পয়েন্টে চলে যাচ্ছে। এখন একটু প্যারা করে লিখবো। মানবীয় ভূগোলে সম্পদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার পিছনে কতগুলি বিষয় রয়েছে, ঠিক আছে। এগুলি হলো এক নম্বর পয়েন্ট করব, ঠিক আছে। মানুষ ও প্রকৃতি সম্পর্ক, মানুষ ও প্রকৃতি সম্পর্কের মধ্যে আমরা লিখব মানুষ তার অভাব পূরণের জন্য প্রকৃতিকে কি পদ্ধতিতে ব্যবহার করবে, মানুষ তার অভাব পূরণের জন্য প্রকৃতিকে কি পদ্ধতিতে ব্যবহার করবে করবে অথবা মানুষ নিজে কিভাবে প্রকৃতি দ্বারা প্রভাবিত হবে, তা বিভিন্ন অঞ্চলে
বিভিন্ন ধরন। বলছি, অথবা মানুষ নিজে কিভাবে প্রকৃতির দ্বারা প্রভাবিত হবে তা বিভিন্ন বিভিন্ন অঞ্চলে হবে। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে। বিভিন্ন অঞ্চলে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বা বিভিন্ন ধরন। অঞ্চলে বিভিন্ন ধরন। অর্থাৎ আমরা যদি সমভূমিতে দেখি সেখানে কিন্তু মানুষ নিজস্ব মেধা দিয়ে বিভিন্ন মানে সেখানে এক এক রকম সম্পদ তৈরি করবে। আমরা যদি হিমালয় পার্বত্য অঞ্চল বা অন্য কোনো কোথাও জায়গায় যদি আমরা দেখি, সেখানে কিন্তু আলাদা রকম সম্পদ তৈরি হবে। ঠিক আছে, মানে প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু সেই মানে অঞ্চল বা বিভিন্ন জায়গায়, সেজন্যই এখানে বলা হয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মানে সম্পদ তৈরি হয়। ঠিক আছে, মানে বিভিন্ন রকম মানুষের চাহিদা পূরণ করে। পাহাড়ি অঞ্চলে আলাদা রকম, সমভূমি অঞ্চলে আলাদা রকম, এটা এখানে বলা হয়েছে। এখন একটু মানে আমরা একটু চিত্র মতো করে দেব, চিত্র একটু অঙ্কন করব। তাহলে আমরা চিত্রের মধ্যে আমরা বস্তু যোগ কার্যকারিতা। ঠিক আছে, বস্তুর যদি কোনো বস্তুর যদি কার্যকারিতা থাকে তাহলে কিন্তু সেটাকে সম্পদ বলা হয়। কার্যকারিতা সম্পদ। হ্যাঁ হ্যাঁ, এটা মানে মাঝখানে লিখে দেবো। ঠিক আছে, বস্তু যোগ কার্যকারিতা, মানে কোনো বস্তু যদি কাজ মানে কাজ করার ক্ষমতা থাকে অর্থাৎ কার্যকারিতা থাকে তাহলে সেটাকে সম্পদ বলা হবে। ঠিক আছে, অবস্তু যদি অবস্তু হয় সেটা, ঠিক আছে, সেটাও যদি কার্যকারিতা থাকে তাহলে সেটাকেও সম্পদ বলা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু লিখে দিবে, এরকম করে আবার কমা কমা দেবে না। সম্পদ। তারপরে যদি বস্তু যোগ কার্যকারিতা, কখনো বস্তুর কার্যকারিতা কিন্তু অসম্পদ হতে পারে। ঠিক আছে, মানে বস্তু কার্যকারিতা করছে কিন্তু অকাজে লাগছে, মানে এটা অসম্পদ, মানে ক্ষতি করছে, এমন এর সম্পদ তৈরি হচ্ছে সেটা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তখন সেটা অসম্পদ হয়ে যাবে। বস্তু এটা অবস্তু হবে, অবস্তু যোগ কার্যকারিতা, এটা কিন্তু অসম্পদ হয়ে যাবে। দাও, বানানটা ভুল হচ্ছে। অসম্পদ। তারপরে যদি সম্পদ যোগ কার্যকারিতা, তার সঙ্গে সম্পদ বৃদ্ধিও হতে পারে। মানে সম্পদ আবার সম্পদে আরো কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, ওই সম্পদ থেকে আরো একটা সম্পদ তৈরি হচ্ছে। ঠিক আছে, সম্পদের বৃদ্ধি হয়ে যাচ্ছে। সম্পদ যোগ যোগ কার্যকারিতা। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে সম্পদ হ্রাসও হতে পারে আবার বৃদ্ধিও হতে পারে। ঠিক আছে, এটা তোমরা চার্ট করে লিখে দিবে অথবা বক্স করে মিডলে রেখে দিতে পারো। হুম হুম,
দুটোই সম্পদযোগ কার্যকারিতা, কখনো সম্পদ বৃদ্ধি বা একসাথে লিখলেও মানে অসুবিধা নেই, সম্পদ বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, কখনো বৃদ্ধিও হতে পারে, কখনো হ্রাসও হতে পারে, কমেও যেতে পারে। তাহলে মানুষ প্রগতি, এইভাবে সম্পদ তৈরি হয়। ঠিক আছে, মানুষ প্রগতি হয়ে গেল। আপনার নেক্সট পয়েন্ট, আগেরটা কত নম্বর ছিল? 1 নম্বর ছিল, তাহলে এটা 2 নম্বর হবে। আলাদা পেন দিলে তো ঐতিহাসিক ঘটনা ও ভাবাদর্শে পরিবর্তন, পরিবর্তন। ঠিক আছে, ভাবাদর্শে, ভাবাদর্শে পরিবর্তন। আমরা এখানে লিখে ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ঘটনা ভাবাদর্শের পরিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে মানবীয় ভূগোলের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও ভাবাদর্শের পরিবর্তনের মধ্য দিয়ে মানবীয় ভূগোলের সম্পদের দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, সম্পদের দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। তারপরে নেক্সট পয়েন্ট চলে যাচ্ছি, 3 নম্বর পয়েন্ট, পদ্ধতিগত দুর্বলতা। মানবীয় ভূগোলে বিশ্লেষণের পদ্ধতিগত দুর্বলতা, কারণে সম্পদের দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। গড়ে ওঠে। যেমন, ঠিক আছে, এই উদাহরণ দিয়ে দিলাম অনেক কি কি দুর্বলতা, যেমন মানুষের আচার ব্যবহার, সংস্কৃতি, অর্থনৈতিক কার্যকলাপ, জনসংখ্যা,
ইত্যাদি, আর কিছু ব্যাখ্যা করার দরকার নেই ইত্যাদি। এখানে বেশি ব্যাখ্যা করতে গেলে পরীক্ষায় অন্য শেষ করতে পারবে না। এরপর নেক্সট 3 নম্বর হলো 4 নম্বর পয়েন্ট, আমরা দেখব জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান কিরকম সেটা আমরা লিখব। মানেও ভূগোল সম্পদের দৃষ্টিভঙ্গির ধারণাকে শুধুমাত্র প্রকৃতি, মানুষ ও তার সংস্কৃতি, ঠিক আছে, এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, এই তিনটে মিলে কিন্তু সম্পদ তৈরি হয়। প্রকৃতি, মানুষ ও তার সংস্কৃতি, সংস্কৃতির মধ্যে সমস্ত কিছু পড়ে যাচ্ছে, মানুষের মেধা, শক্তি, ঠিক আছে, আচার ব্যবহার সব। মানুষ তার সংস্কৃতি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার মানকে ধরা হয়। তাহলে আমরা বিভিন্ন দেশের জীবনযাত্রার মান আলাদা রকম, এগুলো ব্যাখ্যা করার দরকার নেই, কারণ সময় পাবে না, এটুকুই যথেষ্ট, আর লেখার প্রয়োজন। এরপর আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি, এখন মেন পয়েন্ট, মূলনীতি অর্থাৎ প্রিন্সিপাল, ঠিক আছে। এটা দেওয়া দরকার নেই, কারণ এটা আমরা মূলনীতির মধ্যে যে আমরা মৌলিক চাহিদাগুলো লিখলাম, ঠিক আছে, এগুলি মূলনীতির মধ্যে পড়ছে, প্রিন্সিপালের মধ্যে পড়ছে। এটা দেওয়ার প্রয়োজন নেই।
একটু ওয়েট করে যাচ্ছে। দেখো আমরা মূলনীতির মধ্যে আমরা শুধুমাত্র এটা আমরা লিখবো না, ঠিক আছে। আমরা মূলনীতির মধ্যে চাহিদা থেকে পয়েন্ট করেছিলাম একটু আগে, ঠিক আছে। তার সাংস্কৃতিক উন্নয়ন, সরকারি উদ্যোগ, এগুলো মূলনীতির মধ্যে পড়ছে। এরপর আমরা নেক্সট পয়েন্ট করব হলো এক মিনিট ওয়েট করে যাচ্ছে। এখন আমরা নেক্সট পয়েন্ট করব পার্থিব সম্পদের বিভিন্ন রূপ, এটা আমরা পয়েন্ট করব। পার্থিব নেক্সট পয়েন্ট, ঠিক আছে। পার্থিব সম্পদের বিভিন্ন রূপ। পার্থিব সম্পদের বিভিন্ন রূপকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? মূলনীতি এটাই তো ছিল। যদি মানে সেটা বাদ চলে যায়, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, সেটা দেখে নেবে, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করে দেখে নেবে, পরে লিখে নিতে পারবে। আমি ভিডিও পাঠিয়ে দেবো পুরোটাই। দেখুন পার্থিব সম্পদের বিভিন্ন রূপ। দেখুন পার্থিব সম্পদের বিভিন্ন রূপকে এখানে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হলো প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ ন্যাচারাল রিসোর্স, যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল রিসোর্স। আর একটু মানবিক সম্পদ, মানবিক সম্পদ সম্পদ, ঠিক আছে, অর্থাৎ হিউম্যান রিসোর্স। আশা করি জানো, হিউম্যান জিওগ্রাফি যেহেতু সিলেবাস রয়েছে, এটার ইংরেজি মানে টার্ম জানার কথা, না জানলেও হবে। তারপর সাংস্কৃতিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ হলো কালচারাল রিসোর্স, সাংস্কৃতিক কালচারাল
রিসোর্স মানে সম্পদ। ঠিক আছে, এই তিনটে ভাগ, এই তিনটে ভাগের প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি কি বুঝি? প্রাকৃতিক সম্পদ বলতে আমরা যেগুলো আমরা প্রকৃতি থেকে যেগুলো আমরা পাই। ঠিক আছে, কি কি পাই আমরা? যেমন প্রকৃতি থেকে আমরা কাঠ পাই, মৎস্য পাই অর্থাৎ মাছ। ঠিক আছে, তারপরে আমরা যেমন বিভিন্ন ধরনের চামড়া পাই, পশুর চামড়া, তারপরে কয়লা, এগুলো সব আমরা প্রকৃতি থেকে পেয়ে যাই। ঠিক আছে, সৌরশক্তি, জল শক্তি, বায়ু শক্তি, এই সমস্ত কিছু এগুলো প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ছে। আর মানবীয় সম্পদ অর্থাৎ মানুষের যেগুলো তৈরি করছে, যেমন বিদ্যালয়, ঠিক আছে, অর্থাৎ তারপর হাসপাতাল, যেগুলো মানুষ তৈরি করছে, এগুলো কিন্তু এক একটা সম্পদ। তার সাংস্কৃতিক সম্পদের মধ্যে পড়ছে কি কি? যেমন মানুষ যেগুলো বুদ্ধি দিয়ে তৈরি করছে, ঠিক আছে, অর্থাৎ মানুষের অভিজ্ঞতা, এগুলো একটা সম্পদ। অভিজ্ঞতা, কর্মকুশলতা, মানুষ কিভাবে কাজ করবে তার কর্মকুশলতা জানে। ঠিক আছে, কর্মকুশলতা, ঠিক আছে, যেমন অনেকে কাজ শেখার জন্য আহ, একজনের কাছে প্রশিক্ষণ নিতে যাচ্ছে, সেটা কিন্তু মানুষের যিনি শিখাচ্ছেন তিনি কিন্তু কর্মকুশলতা জানে, সে কিন্তু সম্পদ। ঠিক আছে, সে হলো সাংস্কৃতিক সম্পদ, তাই কর্মকুশলতা। এরপর আমরা যেমন মানুষের আরো সমস্ত কিছু থাকতে পারে, যেমন অনেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, সেটাও একটা সম্পদ তার মেধার শক্তি দিয়ে, অর্থাৎ যেগুলো মানুষের মধ্যে রয়েছে। ঠিক আছে, সেটা হলো সাংস্কৃতিক সম্পদের মধ্যে পড়ছে। আর মানুষ যেটা তৈরি করছে, সেটা তৈরি হয়ে যাচ্ছে, সেটা হলো বিদ্যালয়, হাসপাতাল, তাছাড়া আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে। ঠিক আছে, যেমন কুটির শিল্প, বিভিন্ন ধরনের শিল্প তৈরি করছে মানুষ, সেগুলো কিন্তু মানুষের তৈরি, সেগুলো কিন্তু মানব সম্পদের মধ্যে পড়ছে। এখন এই পয়েন্টগুলো তোমরা ব্যাখ্যা করতে পারো যদি পরীক্ষার টাইম থাকে, যেহেতু তোমাদের পরীক্ষার টাইম হবে না, এইভাবে চার্ট করে লিখে ছেড়ে দিবে। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় পাবে না। এইভাবে মানে নিচে নিচে এক্সাম্পল দিবে, ন্যাচারাল রিসার্চের মধ্যে উদাহরণ দিলে। ঠিক আছে, প্রকৃতির দিকে পাওয়া যাচ্ছে, এটা মানুষে তৈরি করছে। ঠিক আছে, এগুলো উদাহরণ দিবে, উদাহরণ এগুলো, এটা উদাহরণ, এটা উদাহরণ। আর সংজ্ঞা তো যদি পয়েন্ট জানো, সংজ্ঞা বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, চারটা করে আসবে যদি সময় যদি না পাও, কারণ তিনি কখনো চারটে প্রশ্ন একসাথে দেয়। তাহলে এটা কমপ্লিট। মেন পয়েন্ট হলো পার্থিব সম্পদের বিভিন্ন রূপ। পার্থিব সম্পদকে তিন ভাগে ভাগ করা হয়: প্রাকৃতিক সম্পদ, মানবীয় সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। এর হলো এগুলো উদাহরণ। এরপর নেক্সট পয়েন্ট হবে, এটা লেখা হয়েছে, সম্পদ কেন্দ্রিক মানবীয় কর্মধারা। সম্পদ কেন্দ্রিক মানবীয় কর্মধারা যে সম্পদ সৃষ্টির প্রাথমিক কর্মধারাগুলো একটু সম্পর্কে জান। অর্থাৎ এটা একটা এরও চার্ট হবে। ঠিক আছে, মানে প্রাথমিক কর্মধারাকে, কটা বাজে, আমাকে আবার পরের ক্লাসে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ।
তোমরা কিন্তু নিচু ক্লাসে পড়েছিলে প্রাথমিক অর্থাৎ প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ঠিক আছে, প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কার্যাবলী অথবা ক্রিয়াকলাপ, ইংরেজিতে বলা হয় প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। অর্থাৎ প্রাথমিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে মানুষ কিন্তু সম্পদ তৈরি করে, ঠিক আছে। দেখো প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কি কি পড়ছে, যেমন পশু শিকার করা, কাঠ সংগ্রহ করা, ঠিক আছে, বন থেকে কাঠ, মধু, মম ইত্যাদি সংগ্রহ করা হয়, বন থেকে ফলমূল সংগ্রহ করা হয়, এগুলো হলো প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ঠিক আছে। এবং কৃষিকাজ, সেটাও প্রাথমিক স্তরে, এগুলো দিয়েই তো মানুষ সম্পদ তৈরি করছে পরে, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিকের উপর নির্ভর করে মানুষ কিন্তু সম্পদ তৈরি করছে। তাহলে আমরা এটা চার্টের, তোমরা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারো, আমি একটু চার্ট করে তুলে ধরছি, দাঁড়াও একটু ওয়েট করো। একটু ওয়েট করো, আমি এই চারটা করে নেবে, ঠিক আছে। প্রাইমারি অ্যাক্টিভিটির শিকার সংগ্রহ করা, মৎস্য চাষ করা, পশুপালন, কাষ্ঠ আহরণ, কৃষিকাজ, ঠিক আছে, দ্রব্য আহরণের কাজ, পশুপালনের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, এগুলো দেওয়া দরকার নেই, শুধু এই কটা, শিকার সংগ্রহ করা, মৎস্য চাষ, পশুপালন, কাষ্ঠ সংগ্রহ, কৃষিকাজ, দ্রব্য আহরণের কাজ, ঠিক আছে। এই চারটা করে লিখে নাও। প্রাইমারি অ্যাক্টিভিটি অর্থাৎ প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে এই কটা ভাগ রয়েছে, শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছ তো কোন পর্যন্ত লিখতে বললাম? এখান থেকে এই পর্যন্ত লিখে নাও, অথবা এইভাবে সাজিয়ে লিখতে পারো। প্রাইমারি কৃষিকাজ, মৎস্য, এই ছটি অর্থনৈতিক, ছটি দেওয়া দরকার নেই, আরো অনেক রয়েছে, ঠিক আছে। প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়া, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়া, এগুলো দেওয়া দরকার নেই, শুধু প্রাইমারি অ্যাক্টিভিটি ভাগগুলো নেই। শিকার সংগ্রহ, মৎস্য চাষ, পশুপালন, কাষ্ঠ আহরণ, কৃষিকাজ, দ্রব্য আহরণের কাজ, এই পাঁচটা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে মানুষ কিন্তু সম্পদ তৈরি করছে, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিক প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে মানুষ বিভিন্ন ধরনের সম্পদ তৈরি করছে, যেমন যেমন সাপোজ বন থেকে যেমন আমরা কি কি পেয়ে থাকি, দ্রব্য আহরণের কাজ, বন থেকে কাষ্ঠ আহরণ, এই কাঠ সংগ্রহ করে কিন্তু মানুষ এই কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করছে, ঠিক আছে। তারপর যেমন কৃষিকাজ, মানুষ যে কৃষিকাজ করছে, কৃষি থেকে আমরা বিভিন্ন ধরনের যে দ্রব্য ফসল পেয়ে যাচ্ছি, সেটা দিয়ে মানুষ কিন্তু সম্পদে রূপান্তর করছে মানুষ, ঠিক আছে।
পশুপালন থেকে কিন্তু মানুষ সম্পদ তৈরি করছে, মৎস্য থেকেও কিন্তু মানুষ সম্পদ তৈরি করছে, ঠিক আছে। এগুলো কিভাবে সম্পদ তৈরি করছে? মানুষ মানুষ নিজস্ব সংস্কৃতি দিয়ে, মানুষ নিজস্ব মেধা দিয়ে, ঠিক আছে, সম্পদ তৈরি করছে এবং সেটাকে লক্ষ্য পূরণ করছে মানুষ। তার সাথে আর দেখ, ওই চারটা চার্ট হয়ে গেছে তো, প্রাইমারি অ্যাক্টিভিটি সমস্ত 5টা পয়েন্ট। হ্যাঁ, তার সাথে এটা লেখো, মানুষ যখন তার শ্রম দ্বারা প্রকৃতির কাছ থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে তখন তাকে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী বলে, ঠিক আছে। দেখা হয়েছে আশা করি। সংগ্রহ করে, সম্পদ সংগ্রহ করে তাকেই প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী বলে। এখন প্রাথমিক কার্যাবলী এই 5টা পয়েন্টকে যদি পরীক্ষার সময় থাকে তাহলে ব্যাখ্যা করবে, পরীক্ষার সময় থাকবে না, শুধু চার্ট করে, যেহেতু চারটা করে নিয়েছো আর কিছু লেখার প্রয়োজন নেই। যেমন এই যে প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এই যে পশুপালন কিভাবে করা হয়, কৃষিকাজ, কৃষিকাজ থেকে কিভাবে সম্পদ তৈরি করা হয়, এগুলো ব্যাখ্যা করার দরকার নেই। এখন আমরা প্রায় শেষের দিকে। এরপর লিখবে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ দ্বিতীয় স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের মানে কালকে তো ক্লাস রয়েছে, যেহেতু কালকে আমি মানে দ্বিতীয় স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং সাথে উপসংহারটা বলে দেবো, ঠিক আছে। কালকে 7টার সময় করানো আছে, ঠিক আছে। উপসংহার আর দ্বিতীয় আর তৃতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে, এই এই তিনটা হলে এটা কমপ্লিট, এই নোটটা কমপ্লিট হয়ে যাবে। আর আগের দিন যেগুলো পড়েছি সেগুলো পড়া থাকবে, যে 4টে প্রশ্ন দেওয়া ছিল তার সাথে সাথে তো এটা তো থাকবে না, এটা পুরোটা কমপ্লিট করার পর আমি এটা ক্লাস আরেকটা, এটা কমপ্লিট হওয়ার পরই এরপরে আরেকটা মানে অ্যাপ্রোচ রয়েছে, সেই অ্যাপ্রোচটা হলেই কমপ্লিট এই প্রশ্নটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর রেকর্ডিং ক্লাস পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কোথাও কিছু বাদ দিয়ে গেলে সেটা প্রথম থেকে আবার দেখে নেবে।